সেনা সদরে সেনা প্রধান একটি সেনা দরবার আহ্বান করেছিলেন। 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শেষ হয়েছে। আওয়ামী লীগ আমাদের কাছে একটা অনুভূতির নাম, জীবন দিয়ে দেব, মরে যাব, কিছু দরকার নাই ভাই। এদিকে আজ রাতের বেলায় আবারও একটি জরুরি বৈঠক হয়। দেশের ভয়াবহ পরিস্থিতি হওয়াতে প্রতিনিয়ত কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সার্জিস হাসনাতের এবার কঠিন অবস্থা, সবকিছু তুলপার হয়েছে। সরকারের রাজনৈতিক বৈধতা নেই এবং সবচেয়ে বড় কথা একটি অন্তর্বর্তী সরকারের যে রাজনৈতিক চরিত্র থাকে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা বর্তমান সরকারের নেই। বাংলাদেশে ক্রমেই দুর্বল হচ্ছেন ইউনূস এবং তার শাগরেদরা। সেই সুযোগে প্রত্যাবর্তনের অপেক্ষায় হাসিনার দল। আমরা দেখানোর চেষ্টা করছি রণক্ষেত্র এবং এই মুহূর্তে পুলিশ একসাথে এগিয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কুপ্রস্তাবের অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগে পরবর্তী টার্গেট কে হতে যাচ্ছেন? হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি, নাকি সার্জিস আলম? কাকে টার্গেট করতে যাচ্ছে কোন সুন্দরী নারী? আওয়ামী লীগ সারা ইলেকশন হবে সেটা বিএনপির সাথে তাদের ফ্যাক্ট হয়ে গেছে। বিএনপির সাথে যে লন্ডন বৈঠক এটা চূড়ান্ত, এবং আপনি দেখবেন যে এই লেজিটিমেসি নিয়ে আওয়ামী লীগ আবার এই মাঠে নামবে। আওয়ামী লীগ কিভাবে নামবে তখন হয়তো আমরা দেখবো। সরকারি আনুকূল্যে ভাই নেতা হওয়া কঠিন। বাংলাদেশে জাকার্তা মেথডে গণহত্যার ঘটনা ঘটছে। আপনি না দেখতে পেলে আসুন, আপনাকে দেখানোর চেষ্টা করা যাবে। ভাবা যায় কারাগারের ভিতর আত্মহত্যা করলেন গলায় রশি পেঁচিয়ে। কারাগারে রশি সাপ্লাই দিল কে বলুন তো? তাদের অপরাধ কি? তারা আওয়ামী লীগ সমর্থক। তাদের কাজ কি? দেশপ্রেম। তাদের অপরাধ শেখ হাসিনা আদর্শে বিশ্বাস করে। গণহত্যা এই শব্দটির মধ্যে আছে নিঃশেষ করার নিষ্ঠুরতা। হ্যাঁ, এইভাবে আওয়ামী লীগ কর্মীদের উপর কঠিন প্রভাব পড়তেছে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরাও কিন্তু অনেক তাণ্ডব করে। দর্শক শ্রোতা, আজ রাতের বেলা দেশের মধ্যে একটা বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে নতুন অনেক তথ্য আসে, এক প্রকার জরুরি বার্তা দেওয়া হয়। আপনারা জানেন যে ডক্টর ইউনূস এবং আরও যারা নেতাকর্মী রয়েছে, বর্তমান দেশ যারা পরিচালনা করতেছে, তাদের বিরুদ্ধে অনেকে সরাসরি কেঁপেছে, রাজপথের মধ্যে আন্দোলন করতেছে। এবং আজকে কিন্তু দিনের বেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনেক কিছু হয় এবং রাতে অনেক ঘটনা ঘটতেছে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের সর্বশেষ আপডেট এবং দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। সর্বশেষ সমন্বয়কদের কি হয়, সার্জিস হাসনাত, বিশেষ করে তাদের অবস্থা কি হয়, এটা দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে সেনা সদরে সেনা প্রধান একটি সেনা দরবার আহ্বান করেছিলেন এবং সেটি প্রায় 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শেষ হয়েছে। এর আগে যতবার সেনা দরবার আহ্বান করা হয়েছে, সারা দেশ জুড়ে মানুষের মধ্যে একটা আগ্রহ খেয়াল করা গেছে। কিন্তু আজকে যে সেনা দরবারটি হলো, সেটি নিয়ে কিন্তু দেশবাসীর মনে তেমন কোনো আগ্রহ কৌতূহল ছিল না। তার মানে সেনাবাহিনীকে কেন্দ্র করে মানুষজনের যে ভাবনা, যে আগ্রহ, দেশের বর্তমান একটা সংকটময় মুহূর্তে তাদের কাছে যে প্রত্যাশা, এই জায়গাগুলো অনেক ঢিলে হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষজনের কাছে সেনাবাহিনীর গুরুত্ব, বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে আমাদের যে ধারণা সাধারণ মানুষের, সেটি অনেকখানি কমে গেছে, গুরুত্ব কমে গেছে। আগে কোনো একটা বাজারে একটা সেনাবাহিনী গেলে পুরো বাজারে খবর হয়ে যেত, আর এখন কোথাও সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর ঘাড়ে হাত দিয়ে কথা বলে, একসাথে চা খায়। সেনাবাহিনীটা কার্যত আনসার বাহিনীতে পরিণত হয়েছে এবং এই সেনাবাহিনীকে আনসার বাহিনীতে পরিণত করার সফল নেতৃত্ব যিনি দিয়েছেন, তিনি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার। যাই হোক, আজকে সেনা দরবারটা কেন হয়েছে, এটি কারণ হলো তিনি গত বছর 23শে জুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আজকে তার দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি হলো। এই কারণে তিনি আজকে যে দরবারটি করেছেন সেটি 2 ফেজে হয়েছে। 1 ফেজে ছিল সৈনিক এবং অফিসাররা, আর একটা ফেজে ছিল শুধুমাত্র অফিসাররা। আজকের আলোচনাটা হয়েছে ওনার 1 বছর পূর্তি, উনি 1 বছরে সেনাবাহিনীর জন্য কি কি করেছেন, এবং সেখানে অফিসাররাও প্রশ্ন করার সুযোগ ছিল। সেখানে মেইনলি প্রফেশন রিলেটেড আলোচনা হয়েছে। সেনাবাহিনীর ওয়েলফেয়ারের জন্য কি কি করা যায়, সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য কি কি করা যায়, কার কি সব প্রবলেম আছে, কার জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে, এইসব মোটামুটি আলোচনা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়নি। এমনকি যারা প্রশ্ন তুলেছে তারাও তেমন কথা বলেনি। এর আগে যেমন এর আগের যে দরবারটা হলো, সেখানে সেনা প্রধানের একটা বিপ্লবী অবস্থান ছিল যে দেশের করিডোর দেবে না, বন্দর দেবে না। তো সব আলোচনা আজকে কিছুই ছিল না, একেবারে ম্রিয়মাণ হয়ে গেছে আমাদের সেনা প্রধান। হ্যাঁ, তবে একজন অফিসার প্রশ্ন তুলেছিল যে স্যার, এই যে মব কন্ট্রোলের কথা এত বলা হচ্ছে, তারপরে মব কন্ট্রোল হচ্ছে না, এর ফলে দেশব্যাপী সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং
এটা সেনাবাহিনীর জন্য বিব্রতকর। তো তখন সেনা প্রধান তিনি জানতে চেয়েছেন উপস্থিত সবার কাছে যে তিনি বারবার বলছেন মব কন্ট্রোল করার জন্য, তিনি সকল জিওসিদেরও বলেছেন, তারপরেও কেন মব কন্ট্রোল হচ্ছে না, তিনি বিভিন্ন জনের কাছে সাজেশন চেয়েছিলেন। সারপ্রাইজিংলি কেউ তাকে কোনো সাজেশন দেয় নাই, সবাই চুপ করেছিল। তো মব কন্ট্রোল কেন হচ্ছে না? আমি যদি প্রশ্ন করি বিইং এ সিভিলিয়ান, কেন মব কন্ট্রোল হবে? মবটা কারা ক্রিয়েট করছে? মবটা প্রথম দিকে করেছে ছাত্র সমন্বয়করা, এই সো কল্ড এনসিপি এরা। এখন মব 99.99% করছে বিএনপির নামধারীরা। এই যে গতকাল যে সাবেক সিইসি মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে যেভাবে ইনসাল্ট করা হলো, জুতোর মালা গলায় পরিয়ে জুতো দিয়ে তার মুখে বাড়ি দেওয়া হলো, সেটি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা জঙ্গি। এই জঙ্গিটা খুব মার্কা মারা। ঢাকা থেকে অনেকেই বললেন যে বিভিন্ন মব সন্ত্রাসে সে উপস্থিত থাকে। এর আগে কারণ বাজারে একজন সাংবাদিককে এই যে মবের দ্বারা আক্রমণ করার চেষ্টা হয়েছিল, সেখানেও এই ক্রিমিনালটা ছিল। তো এখন তার ভিডিও আছে, তার ফেসবুক পেজ আছে, তার মোবাইল নাম্বার দেখলাম আমার কাছে, আমার মোবাইলের মধ্যে আছে। তো সেনা প্রধান কি পারেন না এই ভিডিও দেখে, ছবি দেখে এদের অ্যারেস্ট করতে? এরকম মব যারা ক্রিয়েট করেন এদের যদি 4-5টার উপরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তো মব অটোমেটিক্যালি আপনার 75% কমে যায়। তো প্রিয় সেনা প্রধান, আপনি কি মবের বিরুদ্ধে এই লিপ সার্ভিস দেওয়া ছাড়া, মুখে বলা ছাড়া কিছু বলেছেন? আপনি জিওসিদের মানে ক্যান্টনমেন্টের যারা জেনারেল ইন কমান্ড থাকে তাদের ডেকে আপনি বলেছেন, বাট ইটস নট হ্যাপনিং। বরং আপনি বলার পরে এখন এটা আরো বেড়ে গেছে এবং এখন একদম ভিআইপিরা মব সন্ত্রাসের শিকার হচ্ছে। এই যে বিএনপি নির্বাচন কমিশনের কাছে গত 3টা নির্বাচন নিয়ে অভিযোগ করেছে, তারা থানায় মামলা করেছে। তো 2024-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও ভূমিকা ছিল। আমরা দেখেছি মিডিয়ায় তিনি কথা বলছেন, নির্বাচন কমিশন অফিসের সামনে দাঁড়িয়ে তিনি প্রেস ব্রিফিং করছেন। সুতরাং টুডে অর টুমরো জেনারেল ওয়াকারকেও কিন্তু ধরা হবে। জুলাই আগস্টের যে কিলিং গুলো হয়েছে, সেই কিলিং গুলো থার্ড পার্টি করুক আর যারাই করুক, সেখানেও কিন্তু জেনারেল ওয়াকারের ভূমিকা আছে। তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব এড়াতে পারেন না। সুতরাং তিনি আজকে মবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, শুধু মুখে আওয়াজ দিচ্ছেন। সেনাবাহিনীর মতো প্রতাপশালী একটা বাহিনীকে তিনি আনসার বাহিনীর পর্যায়ে নামিয়ে এনেছেন। এসব করে কি তিনি ব্যক্তিগতভাবে রক্ষা পাবেন? মব করা হচ্ছে, সেখানে সেনাবাহিনী যাচ্ছে, সেনাবাহিনী তাদের মাথায় হাত দিয়ে বুঝাচ্ছে, পরে একসাথে চা খাচ্ছে। এইভাবে মব কন্ট্রোল হয়? যারা মব করে তাদের জন্য তো বিচারের ব্যবস্থা করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। ইফ ইউ রিয়েলি মিন ইট। আর আপনি যদি মিন না করেন, আপনি যদি মনে করেন যে আমি বলবো, যেমন আপনি 5ই আগস্ট বলেছিলেন দেশবাসীর জানমালের দায়িত্ব আপনার, আপনি সেই দায়িত্ব পালন করেননি, তাহলে সেটা অন্য কথা। তখন ইউল গেট ইউর রিটার্ন। ইতিহাস আপনাকে ছাড়বে না, আপনার প্রাপ্য আপনি পাবেন। আজকে সেনা দরবারে ভীষণ বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে। এই যে সেনাবাহিনীর অফিসাররা এখন ব্যক্তিগত কারণে, স্পেশালি রিক্রিয়েশনের জন্য, যদি আগে তারা মাঝে মধ্যে বাইরে ঘুরতে যেতেন, এখন যেতে পারেন না, সেই জায়গার ছুটিগুলো বাতিল করা হয়েছে। এটা নিয়েও সেনাবাহিনীর অফিসারদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। এবং আজকে তিনি এটা দেখার জন্য লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে বলেছেন। লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে তিনি যখন কথা বলেন, এমনি সেনাপ্রধান কিন্তু মানুষ হিসেবে বেশ হাসি খুশি থাকেন, কিন্তু আজকে সেই সেনাপ্রধানকে আমরা খুঁজে পাইনি। এবং তিনি আজকে শুধু হতাশ ছিলেন তা না, তিনি নিজের মুখে বলেছেন যে তিনি এই যে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, ইতিহাসের বাঁকে বাঁকে আওয়ামী লীগ বাদ দেবেন কিভাবে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আজ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, ভারতীয় উপমহাদেশেরই প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে ২০২৫ সালে এমন এক ক্রান্তিকালে, এমন এক সংকটকালে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে, যেই সময় বাংলাদেশে একটি অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার কাগজে কলমে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারপরেও আজকে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এটি দেখে সত্যিই অভিভূত হবার মতো ঘটনা। এটি হতেই পারে, হবে, এটি স্বাভাবিক। আজকে যে বাংলাদেশটি পেয়েছি, বাংলাদেশকে জন্ম দিয়েছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ ছিল। 1971 সালে 26শে মার্চ এক বেতার ভাষণে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।
সেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এনে দিয়েছে। আজকের আওয়ামী লীগ বাংলাদেশে কিছু হায়ানা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ দখল করেছে, এই বাংলাদেশকে মুক্ত করবে না। আপনারা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। দিন বদলাবে, মাস্ট দিন বদলাবে। যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে যারা বলছে তারা ভুল বলছে, তারা মিথ্যা বলছে, তারা ভয়ে বলছে। ভয়ে এ কারণেই বলছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, নেই নেই বললে হয়তো তারা জেগে উঠবে, কিন্তু তারা কোনোভাবেই জেগে উঠতে পারছে না। তারা ধীরে ধীরে আরো পতনের দিকে যাচ্ছে। বিশেষ কোনো রাজনৈতিক দলের নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হবে না। বিশেষ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে একটি দলের নেতিবাচক ধারণা প্রথিত হয়, কিন্তু অত্যন্ত মজার বিষয়, আওয়ামী লীগের জন্য ইতিবাচক বিষয় এটি যে আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে যেসব রাজনৈতিক দল মাঠে ক্রিয়াশীল আছে তাদের সবার উপরে আজকে এই যে দেশে যে অবস্থাটি চলছে, এই যে বর্তমানে অবৈধ অসাংবিধানিক সরকারটা যে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায়ভার এই সরকারকে যারা সমর্থন দিচ্ছে তাদের সবার উপরে যাচ্ছে। এই সরকারটি তো নির্বাচন করবে না, নির্বাচন কারা করবে? এই যে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা করবে। তাদের উপরে যেহেতু নেতিবাচক প্রভাবটি যাচ্ছে, আগামী নির্বাচনে মাস্ট এই নেতিবাচক ফলটা পড়বে। আপনি চিন্তা করুন যে আওয়ামী লীগের কিন্তু এত দ্রুত কামব্যাক করবার কথা ছিল না, ক্ষমতায় আসবার কথা ছিল না, কিন্তু বাস্তবতা হলো এবারই যদি একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ কামব্যাক করবে, ক্ষমতায় আসবে। আমি ধরে নিলাম যে একটা নির্বাচন দিয়ে দিল, ইউনূস সরকার যে কোনো ভাবে নির্বাচন দিয়ে দিল, নির্বাচন দিয়ে একটি সরকারকে বসিয়ে দিল, সেটি এনসিপির নেতৃত্বে হোক, জামাতের নেতৃত্বে হোক, আর বিএনপির নেতৃত্বে হোক। নির্বাচন দিলে আপনার কি ধারণা আজকের এই যে পরিবেশ উন্নতি হবে? আজকে যে সামাজিক বিশৃঙ্খলা, দেশের অচল অবস্থা, এটি দূর হয়ে যাবে? যাবে না। কাজেই ইউনূস সরকার যেহেতু দোদুল্যমান, সেই নির্বাচন একতরফা নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটি নিঃসন্দেহে একতরফা নির্বাচন হবে। আওয়ামী লীগ একাই 100, একাই যে ভোটের পার্সেন্টেজ, সবগুলো দল মিলিয়ে সেই পার্সেন্টেজ নেই বর্তমান বাস্তবতায়। তাহলে একতরফা নির্বাচন করে সেই দলটি টিকবে ক্ষমতায় 6 মাস, 1 বছর? করুক একটা নির্বাচন করে একটা দলকে ক্ষমতায় দিয়ে যাক। এই দিয়ে যাওয়াটাই হবে আওয়ামী লীগের ইউটার্ন, টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ ইউটার্ন করবে, পরিশুদ্ধ হয়ে, সংশোধন হয়ে, সংগঠিত হয়ে ইউটার্ন করবে। এই মুহূর্তে আওয়ামী লীগের একটু সময়েরও প্রয়োজন, সংগঠিত হবার জন্য একটু সময়ের প্রয়োজন। সেই কারণে এরকম একটা পিরিয়ড, ইউটার্ন পিরিয়ডের একটা সময় আসুক, নির্বাচন করুক, করে ক্ষমতায় আসুক। আজকে ইউনূস সরকারের দুঃশাসন চলছে, যে দলটি ক্ষমতায় আসবে বা আসবার স্বপ্ন দেখছে সেই দলটিকে দুঃশাসন থেকে বেরোতে পারবে, আরো ভয়ঙ্কর দুঃশাসনের দিকে যাবে, এবং মানুষ আওয়ামী লীগের প্রতি এখন তো ঝুঁকছে, আরো বেশি ঝুঁকে পড়বে। শিক্ষা নিতে হবে, সাহস অর্জন করতে হবে। আওয়ামী লীগ তো হঠাৎ করে গজে ওঠা দল নয়, 76 বছরের একটি দল, প্রতি পরতে পরতে বাঁকে বাঁকে ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস নির্মাণকারী দল। আওয়ামী লীগের নতুন করে শিক্ষা নেবার কিছু নেই। এই শিক্ষাগুলো আওয়ামী লীগ সংকটে পড়েছে, সংকট থেকে সম্ভাবনা তৈরি করেছে, সম্ভাবনা থেকে আওয়ামী লীগ দলকে ক্ষমতায় নিয়ে গেছে, আবার ক্ষমতা থেকে পতন হয়েছে। এটি কিন্তু একবার নয়, একাধিকবার এমন ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় এইভাবেই আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে। আজকে বহু জায়গায়, বাংলাদেশের বহু জায়গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, পালিত হচ্ছে, দিনব্যাপী পালিত হচ্ছে। এগুলো আশার কথা, সম্ভাবনার কথা। আওয়ামী লীগ ফিরবেই। আজকে যারা ভাবছেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আবারও বলছি, বারবার বলছি, ভুল। কারণ আওয়ামী লীগের ইতিহাস, ইতিহাসকে জন্ম দেওয়ার ইতিহাস। বিগত 15 বছর আমরা প্রতিনিয়ত শুনেছি, প্রতিনিয়ত দেখেছি মিডিয়াতে, বাংলাদেশ আওয়ামী লীগ অসংখ্য ভিন্নমতের মানুষকে গুম করেছে, খুন করেছে। এক একজনের মানে কথা বলার ধরন দেখলে মনে হতো না জানি সত্যি আওয়ামী লীগ খুন গুমের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর এখন অবধি একটা গুমের চিত্র কিংবা তার অকাট্য দলিল তারা প্রকাশ করতে পারেনি। বিএনপির পক্ষ থেকে বলা হতো বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একমাত্র ইলিয়াস আলী ছাড়া কোনো গুমের শিকার হওয়া কোনো নেতাকর্মীকে আমরা দেখি নাই। ইলিয়াস আলীকে গুম করেছে স্বয়ং বিএনপি নেতাকর্মীরা, যেটা বিএনপির অসংখ্য নেতাকর্মী বারবার বলে এসছে যে ইলিয়াস আলী দলের আভ্যন্তরীণ কোন দলের শিকার হয়ে এরপর বিএনপির পক্ষ থেকে তাকে গুম করে ফেলা হয়েছে। বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী, স্মার্ট নেতা, তাকে গুমের কথা বলা হয়েছে, বাট তিনি
ভারতের পশ্চিমবঙ্গের শিলংয়ে ছিলেন, একটা বিলাসবহুল গেস্ট হাউসে তিনি দীর্ঘকাল আরামায়েশে ছিলেন। তিনি সেখান থেকে কোথা থেকে টাকা পেয়েছেন, সেই টাকার যোগান কে দিয়েছে আমরা জানি না। এবং এও শোনা যায় জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে সালাউদ্দিন চৌধুরী তিনি টাকা ডোনেট করেছেন শিলংয়ে বসে। তো এই যে নেরেটিভগুলো দাঁড় করানো হয়েছিল বিগত 15টা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য জামাত, বিএনপি, মুক্তিযুদ্ধ বিরোধী সকল শক্তি, পাকিস্তানের দূষররা, পাকিস্তানের আইএসআই, মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, ইসরায়েলের মোসাদ, এই যে গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে এই তথাকথিত মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী যে শক্তিগুলো রয়েছে এরা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য এই ধরনের নেরেটিভ তারা মানুষের কাছে দাঁড় করিয়েছিল এবং তারা এই জায়গায় খুব সফল। পুরোপুরি বাংলাদেশ আওয়ামী লীগকে ভারত ঘেঁষা দল হিসাবে এবং ভারতের বিজেপির অন্যতম দালাল হিসাবে তারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছিল, যার কারণেই জুলাই আগস্টের মেটিকুলাস প্ল্যানে বাংলাদেশের মানুষ একযুগে সাড়া দিয়ে তারা সরকার পতন সংগ্রামে একদম কি বলবো আগ্রহী হয়ে লেলিয়ে পড়েছিল, যার কারণে এখন সেই ফল ভোগ করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেটা আগামী দিনে আরো বেশি আকারে ভোগ করতে হবে। বাংলাদেশের গুম কমিশনের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে যত গুম হয়েছে ভিন্নমতের মানুষ, প্রত্যেকটা গুমের সাথে সম্পৃক্ত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত ছিল। তারা নাকি প্রমাণ পেয়েছে। তো র যদি জড়িতই ছিল, তারা যদি প্রমাণ পেয়েই থাকে, তাহলে কারা কারা গুম করেছে, কাদের কাদের গুম করেছে, কারা কারা গুমের শিকার হয়েছে, সবকিছু তো তারা জেনে গেছে। তো এখন যেহেতু বর্তমান সরকারের সাথে ভারতের একটা কি বলবো সাংঘর্ষিক সম্পর্ক চলমান রয়েছে এবং এই জায়গা থেকে এখন যেহেতু প্রকাশিত হয়েছে যে র এর সাথে সম্পৃক্ত, এই প্রতিবেদন অনেক লম্বা প্রতিবেদন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অনেক নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো, আবার ভারত থেকেও অনেককে বাংলাদেশে ফিরিয়ে আনা হতো, পাঠিয়ে দেওয়া হতো। দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা হতো। এই কর্মকাণ্ডকে কমিশন আন্তঃরাষ্ট্রীয় গুম প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে। এই তথাকথিত মাইকেল চাকমা, তথাকথিত গামসা আজমি, এদের কথায় যদি আপনারা এখন কমিশনের প্রতিবেদন প্রকাশ করেন, তাহলে বাকি যারা গুমের শিকার হয়েছে, কারা কারা গুম হয়েছে সেই তথ্যগুলো প্রকাশ করেন এবং এটা যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, তাহলে আপনারা ভারত আক্রমণ করছেন কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনার উপর একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কবে ভারত আক্রমণ করছেন? ভারত আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলতেছে। আপনাদের কথা অনুযায়ী ভারত বাংলাদেশের গুমের সাথে সম্পৃক্ত ছিল, তাদের গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আপনার ডিজিএফআই। তো ডিজিএফ এর যারা তৎকালীন সময়ে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে আঘাত করে গুম করেছে, তো সেই কর্মকর্তা কর্মচারীদেরকে ধরা হচ্ছে না কেন এখনো? শুধুমাত্র আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ধরা হচ্ছে কেন? গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী যেহেতু তারা সম্পৃক্ত ছিল গুমের সাথে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে, তো তাদের সাথে একযোগে এক করে ট্যাগ দিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা দেখতে চাই যে কারা কারা গুম করার সাথে সম্পৃক্ত ছিল। এসব আর কত করবেন আপনারা? যে ভারত মুখে ভারত বিদ্বেষী কথা বলেন, কিন্তু অন্তরে অন্তরে মনে প্রাণে চান নরেন্দ্র মোদী আপনাদেরকে একটা সমর্থন দিক। একজন চা বিক্রেতার সাথে, একজন চা বিক্রেতার ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য পায়ের মাথার ঘাম এক করে ফেলেছিলেন, পারলে নরেন্দ্র মোদীর জুতার তলা চেটে দেন ডক্টর ইউনূস। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল একবার জাস্ট দেখা, মানে প্রিয়তমাকে দেখার জন্য যখন প্রেমিক উদ্গ্রীব হয়ে থাকে যেমন পরিস্থিতি সৃষ্টি হয়, ঠিক এমন ভাবে সৃষ্টি করেছিলেন পরিস্থিতি। আমরা তো সেটা দেখেছি। এই যে ভারত বিরোধী প্রপাগান্ডা চালিয়ে যতদিন ক্ষমতায় থাকতে পারেন থাকেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আপনারা ক্রিয়েট করেছিলেন, কিন্তু গত 10 মাসে আপনাদের মিথ্যাচার, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি আপনারা দেখাইতে পারেন নাই, সেটা বাতিল করতে পারেন নাই, বারবার প্রত্যেকটা জায়গায় ভারতকে জড়ানো। এই জিনিসগুলোর সলিউশন হবে ভাই, এগুলার শেষ একদিন না একদিন হবে। বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে সেটা বিএনপির সাথে তাদের ফ্যাক্ট হয়ে গেছে। বিএনপির সাথে যে লন্ডন বৈঠক এটা চূড়ান্ত, এবং আপনি দেখবেন যে এই লেজিটিমেসি নিয়ে আওয়ামী লীগ আবার এই মাঠে নামবে। আওয়ামী লীগ কিভাবে নামবে তখন হয়তো আমরা দেখবো। সরকারি আনুকূল্যে ভাই নেতা হওয়া কঠিন। সরকার আপনাকে বানাই দিল মহান একটা নেতা, আপনি হয়ে যাবেন নেতা, এত সহজ না। জনগণ খাবে না আপনাদের। সবগুলোকে আমরা কিংস পার্টি হিসেবে অভিহিত করতে পারি কিনা? না, এখানে কিংস পার্টি একটাই, এখানে অন্যদের কোনো সুযোগ নাই যে কিংস পার্টি হয়। ডক্টর ইউনূস যখন ডিক্লেয়ার করে দিয়েছে যে ওই রাজনৈতিক দলের প্রতি তার দুর্বলতা আছে, ওই নেতাদেরকে তার দলের তার সভাসদের লোকজন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, তখন এটা তো বলার অবকাশ নাই যে এনসিপি ছাড়া ওনার আরো কোনো দল আছে। এনসিপি ছাড়া ওনার যদি আর দ্বিতীয় একটা দল থাকে সেটা হচ্ছে জামাত ইসলামী। বাকিগুলো আমি মনে করি না যে উনি তার রাজনৈতিক দল। এমন কথা উঠেছে যে একটা সংখ্যাতাত্ত্বিক ভারভারিকিতা দেখানো যায় কিনা, যেমন একটা মাঝে বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চায় অনেকে। যেমন গত শনিবারই একটি অনুষ্ঠান আমরা দেখলাম 35টি রাজনৈতিক দল এবং 4টি রাজনৈতিক জোট, তারা একটি সংস্কার জাতীয় জোট, এই টাইপের একটি মানে 4টি জোট সহ 35টি রাজনৈতিক দল, তারা আবার আলাদা একটি জোট করেছে, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। এই যে 35টি রাজনৈতিক দল, 4টি জোট, অমুকে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে, বা সংস্কারের পক্ষে এতগুলো রাজনৈতিক দল আছে, এইগুলোর শো অফ করার কোনো বিষয় থাকতে পারে কিনা? এগুলো যে টাকা পাবে, এগুলো মনে করেন এই যে এই ধরনের ইয়ে করলে, আপনি যেটা বললেন যে কিংস পার্টি, ওনার কিংস পার্টি যেটা আছে
তাকে সহায়তা করার জন্য কিছু পার্টি দরকার। সেই সহায়তা করার জন্য এই আগাছাগুলো আছে। যেমন বললাম না আগে আওয়ামী লীগকে সহায়তা করার জন্য এগুলো ছিল, সেরকম ছিল, কিন্তু তখন এটা দেখানো ওই দলকে সহায়তা করার জন্য, কিন্তু ওভারঅল ডক্টর ইউনূসের মহান কোনো কাজ করার জন্য এগুলো নাই। এগুলা এবং ইলেকশনের আগে এই সমস্ত অবৈধ টাকা বিলি হয়, সরকার পার্টি থেকে বিলি করে। ডক্টর ইউনূসের যদি ইচ্ছা থাকে তাহলে এগুলো হয়তো এই জাতীয় গুলোকে কিছু দিতে পারে, হয়তো ওদের আগ্রহ আছে। এই জন্য আমি সবচেয়ে মনে করি যে টাকা পয়সা না, এরা একটা প্রতিপত্তি একটু নিজেদেরকে দেখানোর জন্য এই সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে। আর যেটা আমরা বলছি না সেটা হচ্ছে আরপিও তে চেঞ্জ আনতেছে। আরপিও তে আগে যে কঠিন অবস্থা ছিল, অতটা সদস্য থাকতে হবে, এতটা অফিস থাকতে হবে, এগুলো এই যে ডক্টর ইউনূসের কিংস পার্টি চাপ দিয়ে এটাকে সংশোধন করিয়ে এখানে সহজ করে দিচ্ছে। এই সহজ করে দেওয়াতে এই সমস্ত আগাছা রাজনৈতিক দলগুলো সুযোগ পাচ্ছে। যে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ধরে নিলাম 147-এর মধ্যে 100টি না হোক, 50টি না হোক, 30টি পেল, আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, এর মধ্য দিয়ে যে ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে, যদি আদৌ হয়, সেটি নিয়েও কনফিউশন রয়েছে অনেকের, যদি হয় সেটি আন্তর্জাতিক বিশ্বে কতটা গ্রহণযোগ্য হবে? মোটেও গ্রহণযোগ্য হবে না। আন্তর্জাতিক তো দূরের কথা, দেশের মধ্যে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের তো একটা অবস্থান আছে, আপনি তাকে যদি বিচার করতে হয় বিচার করেন, তার বিচারের আগে তাকে যদি আপনি ইলেকশন থেকে দূরে রাখেন, আপনার রায় মানে আমার বিরুদ্ধে মামলা করলেন, মামলার রায় হওয়ার আগে আপনি ফল দিয়ে দিলেন, ইলেকশন করতে পারবে না, তো সেটা তো একটা অন্যায়। আওয়ামী লীগকে আপনার সাপোর্ট করার দরকার নাই, কিন্তু আপনি ন্যায়ের মধ্যে থাকতে হবে। কোনো কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আনতে হয়, আওয়ামী লীগ বিরুদ্ধে যে অভিযোগ অ্যাট্রোসিটি করেছে তারা 24-এ, তো সেরকম অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে, 71 সালে করেছে তারা। জামাত কিভাবে এই সরকারের আমলে এসে আবার হালাল হয়ে গেছে। তো আমি বলছি না আর কি জামাতে ইলেকশন করতে বাধা দেওয়ার জন্য। জামাত একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত দল, তারও রাজনীতি করার অধিকার আছে, অধিকার তারা করছে দীর্ঘদিন থেকে। আমার কথা হচ্ছে এক আইন একজনের জন্য এক আইন করলে তো হবে না, আইন সবার জন্য সমান হতে হবে। সেই ক্ষেত্রে বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে সেটা মানুষের কাছে যুক্তিযুক্ত হবে না। কারণ আপনি তাকে বাইরে রেখে ইলেকশন করবেন, হয়তো ইলেকশন হবেও, আওয়ামী লীগকে বাইরে রেখে ইলেকশন হবেও, এটাও বাস্তবতা। কারণ আওয়ামী লীগ যে পর্যায়ে আছে, আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি নাই যে সরকারকে বাধ্য করতে পারে, তাদের এমন কোনো বিদেশি চাপ নাই যে এই সরকারকে বাধ্য করে যে তোমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করো না। একসময় হয়তো ছিল, কিন্তু সরকার দেখছে যে না, তেমন কষ্ট না, এদেরকে বাদ দিয়ে দিতে পারে। কিংবা পার্টনার যারা আছে, যারা এই ইলেকশন করতে যাচ্ছে, বিএনপি, জামাত, তারাও যদি মনে করে যে এদেরকে বাদ দিয়ে যদি আমরা ইলেকশন করি তাহলে তো সুখে শান্তিতে আমরা সংসদে চলে আসতে পারবো, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো বাট একটা জিনিস তো রয়ে যায়, সেই 24-এ বলেন, 18 বলেন কিংবা 14 বলেন, যে কারণে ইলেকশন গুলো গ্রহণযোগ্যতা পায় নাই, বিশেষ করে 14 এবং 24, একই কাহিনী তো এখানে হবে। আর 18 ইলেকশন তো অন্যরকম, সেটা তো সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন যদি শেখ হাসিনা করে থাকে, সেটা হচ্ছে 18 সালের, এবং সেটা অংশগ্রহণপূর্ণ। তাহলে বুঝেন, অংশগ্রহণ করলেই যে একবারে নিরপেক্ষ নির্বাচন হয়ে যাবে তা না, অংশগ্রহণ করেও কিভাবে সবকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করার পরেও একটা নিকৃষ্ট নির্বাচন শেখ হাসিনার আমলে হয়েছিল। এবং আমার ধারণা শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি ভূমিকা যদি কোনো নির্বাচন রেখে থাকে, সেটা 24 নয়, সেটা 14 নয়, সেটা হচ্ছে 2018। এবং শেখ হাসিনা সুষ্ঠু বা অংশগ্রহণমূলক নির্বাচনে যে সংজ্ঞাটি তিনি প্রয়োগ করতেন, যে মানুষ ভোট দিতে পারলেই সেটি অংশগ্রহণমূলক, সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই, সেই সংজ্ঞাটি এখন ফলো করার চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, বা দেশের মধ্যে যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের বিষয়ে কথা হয়, বিশেষ করে সেই বৈঠকের মধ্যে কী কী কথা হচ্ছে এইগুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।